আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনে তারেক রহমান। ফেব্রুয়ারি নির্বাচনে দলের পক্ষে জনরায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টাকে নির্মাণ কর্তৃপক্ষ। নভেম্বরে উদ্বোধনের আশা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে চলছে প্রচারণা। শিবিরের ইশতেহার ঘোষণা। পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতি। প্রভিসি অবরুদ্ধ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া বিকল্প নেই, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের নতুন সূচনায় সবার প্রত্যাশা। এবং কাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাতক্ষীরায় পাট দিয়ে তৈরি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনে দলের পক্ষে জনরায় আনতে হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ধরে রাখতে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে একমত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, দল সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে সচেতন থাকতে হবে। সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অপপ্রচার চালানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দীর্ঘ 9 বছর পর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় কিশোরগঞ্জ। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম। সম্মেলনের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে যারা ভিন্ন অবস্থানে ছিল তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এই যে কথাবার্তা বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বদ্ধপরিকর বিএনপি, আর তা নিশ্চিতে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনরায় নিজেদের পক্ষে নিতে নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। যেটি মানুষের জন্মগত অধিকার, সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায়, এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। নির্বাচনে যদি জনগণের রায় নিয়ে আসতে হয়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, স্বৈরাচার বিদায় নিলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। দলের বিরুদ্ধে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে তা নিশ্চিতে সতর্ক থাকতে হবে। যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত, ঐক্যবদ্ধ থাকব, এই একটি শপথ। একই সাথে দলের সম্পর্কে, দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই সুযোগ আমরা কাউকে দেব না। তারেক রহমান বলেন, বিএনপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণ, যে কোনো মূল্যে জনগণের পাশে থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এ তথ্য জানিয়েছেন। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান 31 অক্টোবরের মধ্যে এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন। প্রধান উপদেষ্টা জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, এই জাদুঘরে যারা আসবেন তারা 5 আগস্ট গণভবনের জনতার ঢলকে অনুভব করবেন। স্বৈরাচারের দোসর যারা 2024 সালে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছিল তাদের নিয়ে জামায়াত ইসলামী যুগপৎ আন্দোলনের নামে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের তারুণ্যের রাষ্ট্রচিন্তা নিয়ে সংলাপে তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনে আলোচনার সবার রাজপথে আন্দোলনের স্ববিরোধিতা, অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি করা হলে তাতে পতিত স্বৈরাচার লাভবান হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রচলিত রাজনীতির ধারাকে বদলে দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে এগিয়ে নিতে চায় তার দল। এনসিপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? 2024 সালের 7 জানুয়ারি আমিডামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাপাপী? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল, কারা এই মিডিয়া মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, কারা এই ব্যবসায়ী মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, আপনি কোন জায়গায় খুঁজে বের করেন। রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশপন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলবো সবাই একসাথে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকেলে এই ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। গত 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে অনশনরত শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে কাল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা করা হয়। এবং একটি ষড়যন্ত্র চলছে, রাকসু ছাত্র প্রতিনিধি তারা হতে চায় না, তারা তাদের গতি শক্তবদ্ধ করার জন্য রাকসু অঞ্চলের জন্য তারা হতে এটা করছে। আমরা রাকসু কেন্দ্রিক যে চিন্তা ভাবনা আমাদের আছে, আমরা সঠিকভাবে এটাকে আমরা নির্বাচন দিকে নিয়ে যেতে চাই এবং একটি ষড়যন্ত্র চলছে, রাকসু ছাত্র প্রতিনিধি তারা হতে চায় না, তারা তাদের গতি শক্তবদ্ধ করার জন্য রাকসু অঞ্চলের জন্য তারা হতে এটা করছে। রক্তের সঙ্গে বেমিন আমরা কেউই করতে পারবো না। যে যদি মিটিং করে সম্ভব তাহলে মিটিং করে করেন, যদি নেগোসিয়েশন করে সম্ভব নেগোসিয়েশন করে করেন, যদি সেটাও সম্ভব না হয় তাহলে নির্বাহী আদেশে আজকে রাতের মধ্যে
5 দিন বাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। 35 বছর পর রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসবমুখর। বিপুল উৎসাহ উদ্দীপনা, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রার্থী ও শিক্ষার্থীরা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার মাত্রাও ততই বাড়ছে। এদিকে 24টি সংস্কারের প্রস্তাব রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নির্বাচনী হাওয়ায় এখন উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিত্য নতুন কৌশলে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, বিলি করছেন লিফলেট, আকর্ষণীয় স্লোগান এবং সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরেও চলছে প্রযুক্তি নির্ভর প্রচারণা। ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করেও ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তারা। অনেকে আছে ইনস্টাগ্রামের প্রতি অনেক বেশি আর কি ডিপেন্ডেন্ট, তারা হয়তো ইনস্টাগ্রামের মাধ্যমেও আর কি জানতে পারছে একটা নারী শিক্ষার্থী বা প্রার্থী সম্পর্কে অথবা অন্য কোনো প্রার্থী সম্পর্কে। ডিজিটাল প্রচারণার পাশাপাশি প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের হল ও মেসে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আমরা মেধার পক্ষে ছিলাম। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো ধরনের কোটা সুবিধা থাকতে পারে না, থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যতই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমি ততই আশাবাদী হচ্ছি জয়ের ব্যাপারে। যারা ভোটাররা আছেন তাদের কাছে তারা অনেক আনন্দিত, তাদের কাছে মনে হচ্ছে তারা ঈদের চাঁদ হাতে পেয়েছে। তারা মানে বেশ উৎফুল্ল এই রাকসুকে কেন্দ্র করে, কারণ আমরা যখন যাচ্ছি সবাই হচ্ছে ভোটারদের কাছে তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, বলতেছে আপু আপনাদেরকে ভোট দিব, টেনশন করেন না। এদিকে 24টি সংস্কারের প্রস্তাব রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ক্যাম্পাসে শহীদ মিনার বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। প্রক্টোরিয়াল বডিতে কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা, ইনক্লুডিং ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে পার্ট টাইম জবে। 35 বছর প্রতীক্ষার পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় পার্টি আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী এখন পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। জাতীয় নির্বাচনের পর সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজনও সম্ভব নয় বলে জানান ব্যারিস্টার আনিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি ও চলমান রাজনীতির প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ। এতে দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 14 এবং 18 সালে বিএনপি সহ সবাই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু আওয়ামী লীগের সহযোগী অভিযোগ এনে শুধু জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা আওয়ামী লীগের সাথে সহযোগিতা করেছে, আমরা নির্বাচন করেছি। 2008 সালে প্রত্যেকটা পার্টি নির্বাচন করেছে, জামায়াতে ইসলাম, বিএনপি এবং অন্যান্য দল সকলেই সেদিন নির্বাচন করেছে, আমরাও নির্বাচন। যখন এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন যখন বাদ দেওয়া হলো, অ্যামেন্ড করা হলো, 13 অ্যামেন্ডমেন্ট, তাহলে সেদিন ওই বিএনপি তো পার্লামেন্ট থেকে বের হয়ে যাননি। এ সময় ব্যারিস্টার আনিস বলেন, সংবিধান মানলে বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। আপনি যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার জোর করে উপর থেকে চাপিয়ে আপনি সংস্কার করতে পারবেন। এই সংস্কার জনগণকে নিয়ে করতে হবে। জনগণের ভোটে যারা ইলেক্টেড হবে, নির্বাচিত হবে, তাদের মাধ্যমেই একমাত্র এই সংস্কার সম্ভব। এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। সেটা নির্ভর করে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোন সরকার গঠন হয়, তাইলে হবে। কিন্তু এটি হাং পার্লামেন্ট, এটা উন্নয়ন করতে পারবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে অংশ নেবে, তবে কাদের সাথে জোট হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান দলটির নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
সামনের দিনগুলোতে রাজনৈতিক টানাপোড়েন জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল রাজনৈতিক জোট এমনকি বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংও পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশাবাদ জানান, আগামী জাতীয় নির্বাচনে অপশাসনের নয় ক্ষমতার পালাবদল হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যারা আমরা নতুন ভোটার হয়েছে, আমাদের একটা ফ্লোটিং ভোট অনেক বড় একটা ভূমিকা পালন করে। আজকে বিরোধী দলের দেখানো যুক্তিগুলো একেবারেই এই সংসদে টিকে না। মাননীয় স্পিকার, বিতর্কের মূল্যায়ন পর্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না বলেন, গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে আর কোনো উপায় নেই। 5 মাসে আরো কিছু কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, যেখানে যেখানে তারা বেশি ভোট পেয়েছে, ওই 2টা 3টা 4টা 10টা লোক মাস্তান রীতিমতো দলের কথাই শোনেনি। এমন হতে পারে ওই এলাকায় বিএনপি একজনের বদলে 3 জন দাঁড়িয়ে গেছে, মানেনি দলের কথা। অনেক ফ্যাক্টর হতে পারে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সমঝোতার আভাস পাওয়া যাচ্ছে, হয়তো দ্রুতই তা দৃশ্যমান হবে। আমাদেরকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে যদি এই কোন রাজনৈতিক দল মর্যাদার আসরে না বসায়, তাহলে কিন্তু যে আগামী 5 মাস বাকি আছে, এই 5 মাসের মধ্যে কিন্তু ভোটের রাজনীতিতে অনেক পথ পরিবর্তন হয়ে যেতে পারে। যারা ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করছেন, যারা ভোট পাওয়ার চেষ্টা করছেন, সেই ভোটের জায়গা থেকে মানুষ কিন্তু তাদের মুখ ফিরিয়ে নিতে পারেন। মাহমুদুর রহমান মান্নার মতে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশন চলাকালে বিএনপি জামাতে সমঝোতা হবে কিনা সেটা অনিশ্চিত। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের সূচনাই সবার কাম্য। জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ধরনের সংখ্যা তৈরি হতে পারে, সেই সংখ্যা দূর করবার জন্য ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত সময় নির্বাচন হওয়া উচিত। তবে নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে দুর্নীতির পালাবদল না হয় দিয়ে কিন্তু আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমরা নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, চাঁদাবাজির কথা শুনতে পাচ্ছি, দখলের কথা শুনতে পাচ্ছি, আমরা বিভিন্ন চাকরি দেবার ক্ষেত্রে নানা রকম ভাবে আমরা সেখানে বাণিজ্য দেখতে পাচ্ছি। এগুলো যদি দূর করা সম্ভব না হয়, জেনজিরা যদি আবার ছাত্র জনতাকে নিয়ে মাঠে নামে, তাহলে কিন্তু আপনাদের আবারও কিন্তু শেখ হাসিনার মতো পতন হতে পারে। আমরা সংস্কারে এমন আটকালাম যে আমাদের হাত পা মাথা সবই বাদ পড়ে যাবে। এরকম তো করা যেতে পারে না। অতএব বি লুজ, যতখানি পারেন ছাড় দিয়ে ভোটটা করতে হবে। এই অ্যাপিলটা কিন্তু সবাই করছি আমরা। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুততার সাথে সংস্কারে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, পুলিশি বল প্রয়োগে নয়, কঠোর আইন ও সচেতনতার মাধ্যমে তামাকের আগ্রাসন বন্ধ করতে হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। গাজীপুরের ক্যান্সার আক্রান্ত 35 বছর বয়সী ইলিয়াস গাজী বলছিলেন, তামাক সেবন প্রথমে তাকে দারুণ অনুভূতি দিলেও এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজ তামাকের জন্য আমার এই অবস্থা, আমি জানি না আমি বাঁচবো কিনা। পরিসংখ্যান বলছে দেশের প্রায় 4 কোটি মানুষ তামাক ব্যবহার করছে। এতে বছরে 1,61,000 মানুষের মৃত্যু হচ্ছে। চিকিৎসায় ব্যয় হচ্ছে 30,560 কোটি টাকা। পরোক্ষ ধূমপানের কারণে 92% শিশুর লালায় মিলেছে নিকোটিন, যা ভবিষ্যৎ প্রজন্মের বেড়ে ওঠার জন্য মারাত্মক হুমকি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাকমুক্ত প্রজন্ম ও আইন শক্তিশালীকরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা জানান, এই মুহূর্তে তামাকের ঝুঁকির পাশাপাশি নতুন করে ই সিগারেটও বাড়াচ্ছে উদ্বেগ। টোবাকোর মধ্যে যে উপাদান আছে, নাইট্রোসামাইন বলি আমরা, সেটি কিন্তু আমাদের এই ধরনের জায়গায় ক্যান্সার তৈরি করতে পারে। তাই তামাক চাষ থেকে শুরু করে তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণন এবং বিক্রি পর্যন্ত সব ক্ষেত্রে আইন কঠোর করার পরামর্শ দেন জনস্বাস্থ্যবিদরা। টোবাকো ফ্রি যদি করতে হয়, ইট হ্যাজ টু বি এ নির্মূল আইন, একদম মানে গোড়াতে শেষ করার একটা আইন হবে। 40 সালে এই যে আইন আছে এখন, সেই আইন দিয়ে 40 সালে কোনো সময় আমাদের
এই ধূমপান মুক্ত করা যাবে না। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, অন্যান্য সরকার না পারলেও অন্তর্বর্তী সরকারের উচিত আইনটি সংস্কার করে নজির স্থাপন করা। আমি অনুরোধ করব, আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের অর্জনযোগ্য এবং সমাজের জন্য একটা গভীর উপকারকারী একটি সংস্কারের সুযোগ আপনাদের হাতের সামনেই আছে, এটা গ্রহণ করুন এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিন। তামাক ব্যবহারের কারণে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন বড় বাধার মুখে পড়ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামীকাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা গড়ে সাড়া ফেলে দিয়েছে সাতক্ষীরার কলারোয়ার শিল্পীরা। এই প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। রোববার মহালয়া, দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। মহালয়া দিয়েই শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। জামালপুরে 207টি মণ্ডপে পূজা আয়োজনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রং তুলির কাজ। কারিগররা জানান, এবার মাটি সহ সকল উপকরণের দাম গতবারের চেয়ে একটু বেশি হওয়ায় খরচ বেশি হলেও মজুরি সে তুলনায় বাড়েনি। প্রতিমা কারিগরদের ব্যস্ত সময় পার করছে। মাটি খেয়াল, তারপর রং ঠং সবকিছু দাম বেশিতে এই জন্য অতটা বেশি লাভ হতেছে না। সারা বিশ্বব্যাপী মঙ্গল কামনায় আমরা এই শারদীয় দুর্গোৎসব পালন করব। এদিকে সোনালী আঁশ পাট দিয়েই সাতক্ষীরার কলারোয়ার একটি মন্দিরে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। 4 জন ভাস্কর টানা 3 মাস ধরে এই প্রতিমা নির্মাণের কাজ করছেন। সব প্রস্তুতিও শেষ হয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে পাটের তৈরি ব্যতিক্রম এই প্রতিমা এক নজর দেখার জন্য বিভিন্ন ধর্মের মানুষেরা ভিড় জমাচ্ছে। অনেক দূর থেকে লোকজন আসা, দর্শনার্থীর ভিড় জমা হয়েছে। আমরা আমাদের স্কুলের বন্ধু বান্ধবদের আসতে বলবো। আমরা মন্দিরের গেটটাও এখন বন্ধ করতে পারছি না, এত পরিমাণে এখন ভক্তের সমাগম হচ্ছে। স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান এই কৃষি কর্মকর্তা। পাটের একটা সারা বিশ্বে যে গুরুত্ব, সেটাকে নতুন করে আবার তুলে ধরা এই শারদীয় দুর্গা উৎসবের মাধ্যমে। তো আশা করি সবাই এখানে আসবেন এবং এই পাটের ব্যতিক্রম প্রতিমা আপনারা দেখে নিজেরাও আনন্দিত হবেন। অন্যদিকে খাগড়াছড়িতেও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার খাগড়াছড়ির 9 উপজেলায় 64টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আমরা 1 মাস আগে থেকে কাজ শুরু করি, আর এবছর আমরা এই জায়গায় 7টা প্রতিমা বানাইছি। রঙের কাজটা বাকি আছে। আশা করি অন্য বছরের মতো এবছরও আমরা জাঁকজমকভাবে অনুষ্ঠানটা পালন করতে পারবো। সুষ্ঠুভাবে পূজা আয়োজনে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা ইউনিফর্ম পুলিশ থাকবে 24 আওয়ার্স, পাশাপাশি ডিএসবি ডিবিও কাজ করবে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর 2রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। আশিকুর রহমান, ATN বাংলা। স্বাধীনতার 54 বছর পর 71 নিয়ে রাজনীতি এদেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তাই ফ্যাসিবাদী গোষ্ঠী সুযোগ পায় এমন কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। জাতীয় জাদুঘরে হেফাজতে ইসলামের কনফারেন্সে তিনি একথা বলেন। রাজনীতির কারণে ইসলামী শক্তিকে বিভক্ত করা যাবে না জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাশেমি। এখন অন্তর্বর্তী সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে, ফলে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছে বলেও মনে করেন তিনি।
আর পিআর এর বিপক্ষে যারা কথা বলেন তাদের কথায় বেশি যুক্তি নেই। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানী গুলশানে ক্রাউন প্লাজা ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হল প্রথম শনিবার মার্কেট WOW মার্কেট ওমেন অব ওর্থ অ্যান্ড ওয়ান্ডার। এই অনন্য আয়োজনে অংশ নেন প্রতিভাবান নারী কারিগর ও তরুণ উদ্যোক্তারা। নারী কারিগরদের বানানো শিল্পকর্ম ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন আয়োজনটি হয়ে ওঠে ক্ষমতায়ন ও সৃজনশীলতার এক অনন্য মঞ্চ। তাদের প্রতিটি সৃষ্টি তুলে ধরে সাহস, শিল্পকলা ও আশার বার্তা। এই উদ্যোগ IHG হোটেল অ্যান্ড রিসোর্টের বৈশ্বিক কার্যক্রম গিভিং ফর গুড মান্থের অংশ। আয়োজকরা জানিয়েছেন এর মূল লক্ষ্য হচ্ছে সমাজের সহমর্মিতা ছড়িয়ে দেয়া ও স্থানীয় কারিগর ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে উৎসাহিত করা। আয়োজকরা আশা করছেন WOW শুধু বাজার নয়, বরং একটি প্ল্যাটফর্ম যা সৃজনশীলতার পাশাপাশি মানবিক শক্তি অর্জন করে সামনে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। আমরা আসলে ওয়াও মার্কেটটা উইমেন অফ ওন্ডার অ্যান্ড ওর্থ আমরা অর্গানাইজ করেছি ঢাকা মার্কেটে বা ঢাকা হোটেলে। এটা প্রথমবার হচ্ছে, যেখানে আমরা আসলে নারী উদ্যোক্তাদের আমরা এখানে ইনভাইট করেছি তাদের পণ্য সামগ্রী ডিসপ্লে করার জন্য, এবং আমাদের বলরুমে যে তারা পণ্য সামগ্রী ডিসপ্লে করছে এটা সম্পূর্ণ বিনামূল্যে তাদের জন্য আজকের দিনে এটা ওপেন করে দেওয়া হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত হল টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাব আয়োজিত সাংস্কৃতিক সংকট উত্তরণের উপায় শীর্ষক আলোচনা ও ট্র্যাব এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2025 জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এর মহাসচিব কাদের গনি চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সুরিদ জাহাঙ্গীর ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ATN বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, BFUJ এর সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাহ সভাপতি কামরুল হাসান দর্পণ। এবার আজীবন সম্মাননা পেয়েছেন পরিচালক ছোটকু আহমেদ। এছাড়াও আরও 25 জনকে এবার ট্র্যাব এক্সেলেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে গবেষণা বাড়ানোর পাশাপাশি দক্ষ মানব সম্পদ বাড়ানোর উপরে গুরুত্ব আরোপ করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পণ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার কথাও জানান তিনি। এছাড়া এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীরা আস্থা পাবে এবং ব্যবসায়ীদের জন্য নতুন দ্বার উন্মোচন হবে বলে মনে করেন শিল্প উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইলস অ্যান্ড এগ্রো মেশিনারি ফেয়ার 2025 রোড টু মেড ইন বাংলাদেশ শীর্ষক মেলায় এসব কথা বলেন তিনি। যান্ত্রিকীকরণ দেশের খাদ্য নিরাপত্তার জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর অটোমোবাইল শিল্প পরিবহন খাতে আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার চেষ্টা করছে। আমাদের জাতীয় শিল্পনীতি 2022-এর উদ্দেশ্য দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এবার আল রাফি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 সম্মাননা পেল দেশের 49টি শীর্ষ ব্র্যান্ড। এবার পেমেন্ট কার্ড সেবায় বাংলাদেশে প্রথমবারের মতো সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে মাস্টার কার্ড। এসব ব্র্যান্ডকে সম্মাননা জানাতে রাজধানী একটি হোটেলে অনুষ্ঠিত হয় সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26-এর গালা আয়োজন। সুপার ব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক আয়োজনে দেশের কর্পোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে আন্তর্জাতিক
আন্তর্জাতিকভাবে প্রচলিত মর্যাদাপূর্ণ এই সম্মাননাটি দেয়া হয়। এ সময় সুপার ব্র্যান্ডস বাংলাদেশে 2025-26 শীর্ষক প্রকাশনাটির প্রচ্ছদ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা করেন। স্বাগত বক্তব্যে সুপার ব্র্যান্ডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম বলেন, সুপার ব্র্যান্ড হলো এমন একটি স্বীকৃতি যার প্রতি মানুষ আস্থা রাখে। সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 নির্বাচনের কাজ করেছে একটি বিশেষত ব্র্যান্ড কাউন্সিল। সুপার ব্র্যান্ডস 1994 সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের লন্ডন, ব্রাসেলস ও বার্লিনের মতো বড় বিমানবন্দরগুলোতে চেক ইন ও বোর্ডিং পরিষেবা দেয়া প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না। এসব ত্রুটি ঠিক করতে সময় লাগবে বলেও জানিয়েছেন তারা। ইউরোপের বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। তবে ফ্র্যাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত ভোটাভুটি হয়। প্রস্তাবটি প্রত্যাখ্যান হওয়ার কারণে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা 28 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে। স্থায়ী ও অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে 4টি দেশ ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ। বাকি 2টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। আর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। আর গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেয়া থেকে বিরত ছিল। উত্তরা আধুনিক মেডিকেল কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, BMSRI এর কো চেয়ারম্যান প্রকৌশলী খন্দকার মেজবাউদ্দিন আহমেদ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী সহ আরও অনেকে। এই নতুন একাডেমিক ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং অন্যান্য সুবিধা পাবেন। এতে মেডিকেল শিক্ষার মান উন্নত হবে এবং ভবিষ্যৎ চিকিৎসকরা আন্তর্জাতিক মানের শিক্ষা লাভ করতে পারবেন। অনুষ্ঠানে অতিথিরা কলেজের অগ্রগতির প্রশংসা করেন এবং আগামী দিনে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডেস। 5 ওভারে তারা দলের স্কোরে যোগ করেন 44 রান। জুটি ভাঙে তাসকিনের বলে 22 রানে থাকা নিশাঙ্কার বিদায়ে। 25 বলে 34 রান করা কুশলকে সাজঘরে ফেরান মেহেদী হাসান। কামিল মিশারাকে হাসান নিজের দ্বিতীয় শিকারে পরিণত করলে 65 রানে 3 উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কুশল পেরেরা ও দাসুন সানাকার জুটি গড়ার চেষ্টা 32 রানেই শেষ হয়। 16 রান করা কুশলকে ফেরান মুস্তাফিজ। এরপর বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় চলে লঙ্কান ব্যাটারদের রান বাড়ানোর চেষ্টা। পঞ্চম উইকেটে 57 রান যোগ করার পাশাপাশি সানাকা পেয়ে যান 50-র দেখা। শেষ পর্যন্ত 7 উইকেটে 168 রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। 37 বলে 64 রানে অপরাজিত থাকেন দাসুন সানাকা। বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ 3টি এবং মেহেদী হাসান 2টি উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার দেয়া 169 রানের টার্গেটে ব্যাট করছে
বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 10 রান। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ওয়েস্ট ব্রমউইচকে 2-1 ব্যবধানে হারিয়েছে মিডলসবরো। এতে 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল তারা। নিজেদের মাঠ রিভারসাইড স্টেডিয়ামে খেলার 26 মিনিটে ডেভিড স্টারলেকের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিডলসবরো। এরপর বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে তারা। 61 মিনিটে বদলি খেলোয়াড় ক্যালি সানে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্রমউইচের নরওয়েজিয়ান স্ট্রাইকার হেগেবো একটি গোল শোধ করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কিশোরগঞ্জে বিএনপি সম্মেলনে তারেক রহমান। ফেব্রুয়ারি নির্বাচনে দলের পক্ষে জনরায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টাকে নির্মাণ কর্তৃপক্ষ। নভেম্বরে উদ্বোধনের আশা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে চলছে প্রচারণা। শিবিরের ইশতেহার ঘোষণা। পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতি। প্রভিসি অবরুদ্ধ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া বিকল্প নেই, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের নতুন সূচনায় সবার প্রত্যাশা। এবং কাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাতক্ষীরায় পাট দিয়ে তৈরি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।